মন্দিরে দেবদাসীদের দিয়ে দেবতাদের সন্তুষ্টির অজুহাতে চলছে কুমারীদের ভোগ করার পৈশাচিক আয়োজন। সমাজের এক সম্ভ্রান্ত লেখক মন্দিরের একজন দেবদাসীকে বিয়ে করে ফেলে, কিন্তু কোনো এক পর্যায়ে তাদের আর কোনো খবর থাকে না, তারা পুরোপুরি গায়েব হয়ে যায়। অন্যদিকে এই লোকটি একজন ফিল্ম মেকার, কিন্তু সে যখন একটা সিনেমা তৈরি করে তখন সেটার গল্প নাকি 50 বছর আগে হারিয়ে যাওয়া এক উপন্যাস থেকে কপি করা, কিন্তু ডিরেক্টর বলে সে কোনো কপি করেনি। তাহলে এর রহস্য কী? সেই সাথে রয়েছে অসাধারণ এক লাভ স্টোরির গল্প, যে গল্প আপনাকে আগামী বেশ কিছুক্ষণ সময় যাবৎ ইমোশনাল করে রাখবে, আর আপনার অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাহিনীতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা যাকে দেখতে পাই তার নাম হচ্ছে বাসুদেব। প্রফেশনে সে একজন আপকামিং ডিরেক্টর এবং রাইটার, তবে এখন পর্যন্ত সে কোনো মুভি বানানোর চান্স পায়নি। তাই একজন প্রডিউসার তাকে একটি শর্ট ফিল্ম বানাতে বলে। যদি বাসুদেবের শর্ট ফিল্ম ভালো লাগে তাহলে মুভিতে প্রবেশ করবে। এরপর বাসু তার নিজের লেখায় একটি স্ক্রিপ্টের উপর একটা শর্ট ফিল্ম বানাতে চায়। এই জন্য সে তার এক ফ্রেন্ডের কফি শপে গিয়ে অনেকগুলো মেয়ের অডিশন নেয়। তবে সে তার মনের মতো কোনো মেয়েকে তার শর্ট ফিল্মের জন্য পছন্দ করতে পারছিল না। আর তখন তার নজর পড়ে একটা মেয়ের উপর, যার নাম ছিল কীর্তি। কীর্তির বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার স্টাইল দেখে তার শর্ট ফিল্মের জন্য পারফেক্ট মনে হয়। তখন তার কাছে গিয়ে তাকে শর্ট ফিল্মের জন্য প্রপোজাল দেয়। তখন কীর্তি তাকে ডিরেক্ট না করে দেয় আর জানায় সে কোনো রকমের মুভিতে কাজ করবে না, কারণ মুভিতে তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু বাসুদেবও নাছোড় বান্দা, সে তার ফ্রেন্ডকে নিয়ে তাকে রাজি করানোর জন্য তার বাসা পর্যন্ত চলে আসে, কিন্তু তবুও কীর্তি রাজি হয় না। তখন বাসু বলে, তুমি রাজি না হলে তোমার বাবাকে আমি বলে দেবো তুমি সিগারেট খাও। তখন কীর্তি বলে, কি প্রমাণ আছে যে আমি সিগারেট খাই? তখন বাসু কীর্তির সিগারেট খাওয়ার একটা ছবি দেখায়, যেটা সে ক্যাফেতে তুলেছিল। এরপর বাসু তাকে নিজের স্বপ্নের কথা বলে, সে একজন ডিরেক্টর হবে আর এই শর্ট ফিল্মের মাধ্যমে সে সুযোগটা পেতে চায়, কিন্তু তার বাজেট খুবই কম। এই শর্ট ফিল্মে কাজ করার জন্য ইমোশনাল তাকে রিকোয়েস্ট করে, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু কীর্তি 2 সপ্তাহ টাইম দিতে পারবে, আর তাই তারা পরের দিন সকাল 6টায় কীর্তির বাসার সামনে চলে আসে ওকে নিতে। এরপর শুটিং শুরু হয়। এখানে তাকে এমন একটা মেয়ের ক্যারেক্টার প্লে করতে হবে যার ছোটবেলা থেকে পেইন্টিং করার অনেক শখ। মোটামুটি ভালোভাবে তাদের শুটিং চলছে। তবে একদিন শুটিংয়ের সময় কীর্তিকে কিছু গুন্ডারা বিরক্ত করছিল, আর বাসুদেব এসে তাদের মারতে থাকে। তখন কেউ একজন তার মাথায় বাড়ি দেয়, আর বাসুর হঠাৎ আচরণ চেঞ্জ হয়ে যায়। বাসু ব্ল্যাক আউট হয়ে যায় এবং সে কিছু শব্দ শুনতে পায়, আর তার কান থেকে রক্ত পড়তে শুরু করে। এরপর সে আবারও গুন্ডাদের অনেক পেটাতে থাকে, কিন্তু যখন তার জ্ঞান আসে তখন তার আর কিছুই মনে থাকে না। এরপর শর্ট ফিল্ম রেডি হয়ে যায়, আর প্রডিউসার এটাকে অনেক পছন্দ করে। প্রডিউসার তার সাথে কাজ করতে চায়, তাই সে তাকে একটা মুভির স্ক্রিপ্ট তৈরি করতে বলে। এর কিছুদিন পরে প্রডিউসার তাকে ফোন দেয়, আর পরের দিন স্ক্রিপ্ট নিয়ে তাকে আসতে বলে, কিন্তু বাস্তবে স্ক্রিপ্টে ক্লাইম্যাক্স লেখা বাকি ছিল। এরপরে সে বাকি অংশটুকু লেখা শুরু করে, কিন্তু অনেক ট্রাই করেও সে লিখতে পারে না, আর এই জন্য সে অনেক বেশি মদ পান করে। আর তখনই হঠাৎ করে সে আবারও ব্ল্যাক আউট হয়ে যায়, আর তার আচরণ চেঞ্জ হতে থাকে, তার কান দিয়ে রক্ত পড়ে। এরপর সে স্ক্রিপ্ট লেখা কমপ্লিট করে ফেলে, আর সেই সাথে কিছু পুরনো দৃশ্য বাসুর চোখে ভেসে আসে, যা খুবই পুরনো মনে হচ্ছিল। এর পরের দিন বাসু যখন প্রডিউসারকে তার কাহিনী দেখায়, তখন প্রডিউসার তার স্ক্রিপ্ট অনেক পছন্দ করে, আর এই জন্য সে বলে এটা দিয়ে তুমি মুভি বানাবে। এই খুশিতে বাসু তার বন্ধুদের সাথে পার্টি দেয়, আর কীর্তি সেখানে বাসুর জন্য একটা শার্ট গিফট করে, আর বলে তুমি ডিরেক্টর হিসেবে সফল হলে এই শার্টটা পরবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে মনে রেখেছো। শর্ট ফিল্ম বানানোর সময় কীর্তি তার প্রেমে পড়ে যায়, আর তাই পার্টি শেষে কীর্তি তাকে কিস করে। এরপর বাসুও তাকে কিস করে, আর এমন করতে করতে তারা দুজনে ইন্টিমেট হওয়ার কাছাকাছি চলে আসে। তবে তখনই হঠাৎ করে বাসু আবার ব্ল্যাক আউট হয়ে যায়, আর কিছু ভিজুয়াল দেখতে পায়, এবং সে রোজি নামের কাউকে ডাকতে থাকে। এতে করে কীর্তি একটু রাগ হয়ে যায়, কারণ ইন্টিমেট হওয়ার আগে সে অন্য কোনো মেয়ের নাম বলছে। এজন্য কীর্তির মনে হয়েছে বাসু হয়তো আগে থেকেই রোজি নামের কোনো মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল, আর সে তাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য কীর্তি রাগ করে তাকে একেবারে ছেড়ে চলে যায়। তখন বাসু অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে তো রোজি নামের কোনো মেয়েকেই চেনে না। কিন্তু কীর্তি এইভাবে চলে যাওয়ায় সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এই বিষয়টা যখন তার বন্ধুদের সাথে শেয়ার করে, তখন তার বন্ধুরা বলে তুই এসব বাদ দিয়ে মুভিতে ফোকাস কর। এর ঠিক 1 বছর পর তার মুভি রিলিজ হয়। হল থেকে দর্শক বের হওয়ার সময় তাদের ইন্টারভিউ নেওয়া হয়। সবাই বলে মুভিটা অনেক সুন্দর হয়েছে,
এই জন্য মুভিটা ব্লকবাস্টার হয়ে যায়। আর এদিকে মুভিটা এত সাকসেস হওয়ার পরে বড় বড় ডিরেক্টররা এটাকে রিমেক করতে চায়। এর জন্য মুভির ডিরেক্টর হিসেবে বাসুকে নিয়ে মুম্বাইতে একটা প্রেস কনফারেন্স ডাকা হয়। আর ওই দিন বাসু সেই শার্টটা পরে যেটা কীর্তি তাকে দিয়েছিল। তবে সেখানে পুলিশ এসে বাসুকে ধরে নিয়ে যায়, কারণ এসআর পাবলিকেশন নামের একটি কোম্পানি তার বিরুদ্ধে কমপ্লেন করেছে তার ফিল্মটি 50 বছর আগে একটা উপন্যাস থেকে সম্পূর্ণ কপি করা হয়েছে, আর এইটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এজন্য সমস্ত পেপার পত্রিকায় বাসুর নামে বদনাম রটিয়ে যায়। তখন কীর্তির বাবা কীর্তিকে ফোন করে এসব বলে। কীর্তি তখন অনলাইনে অনেক আর্টিকেল ঘাটাঘাটি করছিল, আর সে দেখতে পায় বাসু সেই শার্টটা পরেছে যেটা সে গিফট করেছিল। কীর্তি বুঝতে পারে বাসু হয়তো এখনও তাকে ভালোবাসে, এজন্য সে তাকে হেল্প করার জন্য আবারও ফিরে আসে। বাসুর কেস হ্যান্ডেল করার জন্য তার এক চাচাতো বোন পদ্মাবতীর কাছে আসে, কারণ বাসুর কেস কোনো উকিল নিতে চাচ্ছিল না। এই জন্য তারা দুজন মিলে তাকে অনেক রিকোয়েস্ট করে সে যেন বাসুর কেসটা নিয়ে নেয়, আর পদ্মাবতীও রাজি হয়ে যায়। তখন বাসুর সাথে কথা বলতে থানায় যায় পদ্মাবতী। তখন বাসু তাকে বলে সে কোনো রকমের কন্টেন্ট কপি করেনি, তাছাড়া সে তো সেই বইটা কখনো পড়েনি, আর এই গল্পটা সে নিজেই লিখেছে। তখন পদ্মাবতী তাকে বলে তার স্টোরি সেই উপন্যাসের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে, আর এই জন্য এসআর পাবলিকেশন তার বিরুদ্ধে মামলা করেছে। তুমি যদি মাপ চাও তাহলে তোমার শুধুমাত্র 6 মাসের জেল হবে, আর হয়তো কিছু টাকা জরিমানা দিতে হতে পারে। কিন্তু বাসু তো মানবে না, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস সে কোনো রকমের কন্টেন্ট চুরি করেনি। এখান থেকে পদ্মাবতী রাগ করে চলে যায়। তখন কীর্তি ও তার বন্ধু আবারও তাকে অনেক রিকোয়েস্ট করে কাজটা করার জন্য। পরদিন কোর্টে পদ্মাবতীর বিপরীতে মিস্টার কেশব মতি নামের এক উকিল ছিল। সে অনেক ফেমাস উকিল, সেই সাথে পদ্মাবতীর আইডলও ছিল সে। তখন সে কোর্টে বলে এটা হচ্ছে এসআর পাবলিকেশনের 50 বছর আগের বই, যেটা সে হুবহু কপি করেছে, আর গল্প কপি করার জন্য সে জজের কাছে শাস্তির আপিল করে। তখন ডিফেন্স করতে গিয়ে বাসু বলে সে কোনো রকমের কন্টেন্ট চুরি করেনি, এটা সে নিজেই লিখেছে, আর যদি কোর্ট চায় তাহলে তাকে লাই ডিটেক্টর মেশিন দিয়ে চেক আপ করতে পারে। আর এটার জন্য মিস্টার কেশব মতেও রাজি হয়ে যায়। এরপর লাই ডিটেকশন টেস্টের পরে সেখানে রিপোর্ট অনুযায়ী বাসু সত্য কথা বলেছে। তবে মিস্টার কেশবমতি বলে এই লাই ডিটেকশন রিপোর্ট ফুল এভিডেন্স হিসেবে প্রমাণ করা যায় না, এর মাধ্যমে ধোঁকাও দেওয়া যায়। তখন কোর্ট বাসুকে 3 দিনের সময় দেয় তার সত্যতা প্রমাণ করার জন্য। এরপর সন্ধ্যার সময় পদ্মাবতী কোর্টমহল শেষে শ্যামসিংহ রায় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বের করে। শ্যামসিংহ রায়ের মা ছিল বাঙালি আর বাবা ছিল তেলেগু। তাদের লাভ ম্যারেজ হয়েছিল। তারা কলকাতা থাকতো, আর তার 3টা ভাই ছিল। সে ছিল সবচেয়ে ছোট ভাই। কিছু বছর পরে শ্যামসিংহ রায় একজন বড় লেখক আর একজন সমাজসেবী হয়ে ওঠে, কিন্তু 1977-এর পরে তার আর কোনো খবর পাওয়া যায়নি। সে কোথায় হারিয়ে গেছে তার সম্পর্কে কেউ জানে না। এরপর 1985 সালের দিকে তার ভাই কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর এখন এসআর পাবলিকেশন তার ছেলে মেয়েরা চালায়, মানে যারা বাসুর বিরুদ্ধে কপিরাইটের কেস করেছিল। এরপরে বাসু শ্যামসিংহ রায় সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করে, আর তার বইগুলো পড়তে থাকে। কিন্তু সে বাংলা পড়তে জানতো না, তবুও মনের অজান্তে সে পড়তে থাকে। এতে করে তার আচরণ আবারও চেঞ্জ হতে শুরু করে, আর তার কান দিয়ে রক্ত বের হয়। এমনটা দেখে কীর্তির একটু অবাক লাগে, কারণ বাসুর সাথে এমনটা আগেও হয়েছে। এজন্য সে ব্যাপারটা নিয়ে তার টিচারকে জিজ্ঞাসা করে, যে কিনা একজন সাইকোলজিস্ট ছিল। আর সে কীর্তিকে বলে বাসুর মাইন্ডের ভেতরের সিক্রেট জানার জন্য তাকে হিপনোথেরাপি করতে হবে। এদিকে এসআর পাবলিকেশনস এর অফিসে হুইল চেয়ারে আমরা একজন বৃদ্ধকে বসে থাকতে দেখি, আর সে শ্যামসিংহ রায়ের উপন্যাস নিয়ে জিজ্ঞাসা করে। অন্যদিকে কীর্তির টিচার বাসুর উপরে হিপনোটাইজ করা শুরু করে দেয়। টিচার তাকে প্রশ্ন করতে থাকেন, কিছুক্ষণ নর্মাল অ্যান্সার দিতে থাকে। এরপর হঠাৎ বাসুর কান দিয়ে আবারও রক্ত বের হয়, আর তার আচরণ আবারও চেঞ্জ হয়ে যায়। আর সে নিজের নাম বলে শ্যামসিংহ রায়, এবং আবারও রোজির নাম নেই। টিচার যখন তাকে জিজ্ঞাসা করে রোজি কে, তখন বাসু বলে সে আমার স্ত্রী। টিচার বাসুকে আরও প্রশ্ন করতে থাকে, সে উত্তর দিতে থাকে। আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় 1969 সালে কলকাতায়। শ্যামসিংহ রায় তার ভাইদের সঙ্গে থাকতো, আর তার ভাইরা তার কাজে আর তার চিন্তা ভাবনার জন্য তাকে অনেক জেলাস করত, কারণ সে ধনী গরিব সবাইকে সমান মনে করত, এবং তার রাইটিং স্কিল ইউজ করে গ্রামে একটা উন্নয়ন করতে চেয়েছিল। তখনই আমরা দেখতে পাই এখানে কিছু উঁচু জাতের মানুষ কিছু নিচু জাতের মানুষকে কুয়ো থেকে পানি ব্যবহার করতে দেয় না,
আর তারা এতটা সাহসও করতে পারে না যে তারা গিয়ে কুয়ো থেকে পানি উঠাবে। এজন্য তারা ওয়েট করতে থাকে কখনো যদি কেউ তাদেরকে একটু পানি খেতে দেয়। আর যখন এটা শ্যামসিংহ রায় জানতে পারে তখন সেখানে চলে আসে। আর সে একটা গরিব মানুষকে বলে কুয়ো থেকে পানি নিতে। যখন সে কুয়া থেকে পানি তুলতে যায় তখন সেখানকার এক পণ্ডিত চিল্লাতে শুরু করে। আর তারা বলে যদি ওকে পানি তুলতে দাও তাহলে কুয়া অপবিত্র হয়ে যাবে। আর তারা এমনটা কখনো হতে দেবে না। এজন্য শ্যামসিংহ রায় লোকটাকে কুয়োর মধ্যে ফেলে দেয়। আর তারপরে তাকে ওঠানোর জন্য একটা রশি ফেলা হয়। এরপর ব্রাহ্মণদের বলে এখন কি এই পানি অপবিত্র হয়ে গেছে? এরপর থেকে তোমরা এই কুয়া থেকে পানি তুলবে না। এটা এখন থেকে নিচু জাতের লোকেরা ব্যবহার করবে। শুধুমাত্র তারাই এখান থেকে পানি নেবে। সেখানকার সমস্ত ব্রাহ্মণরা শ্যামের উপরে রাগ করে আর তার বড় ভাইকে বলে দেয়। তখন তার বড় ভাই তাকে একটা থাপ্পড় মারে আর তাকে বলে সে যেন নেক্সট টাইমে এমন লোকদের সাহায্য না করে, কারণ এই গ্রামে তাদের অনেক সম্মান রয়েছে আর তারা নিজেরাও উঁচু জাতের। তখন শ্যামসিংহ বলে ঘর ছেড়ে সে কলকাতায় শহরে যাবে, কারণ একমাত্র সেখানেই তার চিন্তাভাবনা বিকশিত হবে। তবে সেই 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই মনোজ তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। আর বাকি 2 ভাই তাকে তেমন একটা পছন্দ করতো না। তবে শ্যামসিংহ রায় সবসময় তার বড় ভাইকে পিতার মতো শ্রদ্ধা করত। তাই সে রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে পাড়ে যায়। আর ঘাটে গিয়ে দেখে সেখানে কোনো মাঝি নেই, কারণ সেই রাতে গ্রামে নবরাত্রের অনুষ্ঠান শুরু হয়। আর তাই তারা সবাই সেখানে গেছে। তাই শ্যাম মাঝির খোঁজে মন্দিরে চলে যায়। সেই রাতে মন্দিরে নাচ গানের অনুষ্ঠান চলে। আর সেখানে শ্যাম মৈত্রী নামের একটা মেয়েকে দেখতে পায়। আর প্রথম দেখাতেই সে মৈত্রীর প্রেমে পড়ে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর সমস্ত মেয়েদের মন্দিরের ভিতরে আটকে দেওয়া হয়। আর এই ব্যাপারটা শ্যামের কাছে একটু আশ্চর্যজনক লাগে। তখন শ্যাম জানতে পারে এই সমস্ত মেয়েরা আসলে দেবদাসী, যাদেরকে বাংলাদেশ থেকে এখানে আনা হয়েছে। তারা শুধুমাত্র নাচ গানের অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে আসার অনুমতি পায়, আর বাকি সময় তাদেরকে মন্দিরের ভিতরে আটকে রাখা হয়। আর তাদের উপর শুধুমাত্র ভগবান আর মন্দিরের পুরোহিতদের অধিকার রয়েছে। মুভির পরবর্তী সিনে আমাদেরকে মন্দিরের ভিতরের অংশে দেখানো হয়। এইখানে সমস্ত দেবদাসীদের মধ্যে যে প্রধান দেবদাসী সে সব দেবদাসীকে একটা লাইনে দাঁড় করিয়ে দেয়। আর তখনই সেখানে মন্দিরের প্রধান পুরোহিত আসে এবং সমস্ত দেবদাসীদের মধ্যে থেকে একজন দেবদাসীকে পছন্দ করে আর তার সঙ্গে করে সেই দেবদাসীকে নিয়ে যায়। ওই সকল মেয়েদের মধ্যে পুরোহিত যে মেয়েটার পছন্দ করত সেই মেয়েটার সাথে পুরোহিত সঙ্গম করত। মন্দিরের ভেতরে এই কালো কুকীর্তি বছরের পর বছর চলে আসছিল। আবার পরের দিন শ্যামসিংহ রায় মন্দিরের অনুষ্ঠান দেখতে আসে। নাচ গান শেষ হওয়ার পরে হঠাৎ মৈত্রীর হাত থেকে একটা ঘুঙুর নিচে পড়ে যায়। আর তখন শ্যামসিংহ সেখানে মৈত্রীকে সাহায্য করতে শুরু করে। আর সে মৈত্রীকে বলে তুমি কি একবার মন্দিরের পেছনে আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমার সাথে আমার বেশ কিছু কথা রয়েছে। তখনই প্রধান দেবদাসী মৈত্রীকে ডেকে নিয়ে মন্দিরের ভিতরে চলে যায়। রাত হলে মৈত্রী তার এক বান্ধবীকে বলে মন্দিরের বাইরে অনুষ্ঠান চলাকালীন সময় এক লোক তাকে মন্দিরের বাইরে দেখা করতে বলেছে। আর আমরাও এটা দেখতে পাই যে সে উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারে না। আর এদিকে শ্যামসিংহ মৈত্রীর প্রেমে পড়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত ছেড়ে দেয়। এবার মন্দিরের অনুষ্ঠান শেষে সে মৈত্রীকে মন্দিরের পেছনে রাত 10টায় দেখা করতে বলে। রাত হলে মৈত্রী 10:30 নাগাদ শ্যামের সঙ্গে দেখা করার জন্য মন্দিরের বাইরে চলে যায়। শ্যাম তখন মৈত্রীকে নিয়ে বাইরে খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার জন্য চলে যায়। আর নৌকার মধ্যে তারা খুব সুন্দর রোমান্টিক সময় কাটায়। এরপর থেকে শ্যাম আর মৈত্রী প্রায় রাতে দেখা করত। আর একদিন শ্যাম তার সেজদা মনোজের সঙ্গে মৈত্রীর পরিচয় করিয়ে দেয়। এভাবেই একদিন শ্যাম মৈত্রীকে একটা গোলাপের বাগানে নিয়ে যায়। আর মন্দিরে দেওয়া মৈত্রীর নাম পরিবর্তন করে ভালোবেসে তাকে রোজি বলে ডাকে। এক রাতে শ্যাম রোজিকে তার দেবদাসী জীবন ছেড়ে তার সাথে কলকাতায় যাওয়ার কথা বলে। তখন রোজি শ্যামকে বলে সে একজন দেবদাসী আর এই জীবন থেকে সে কিছুতেই অন্য কোথাও যেতে পারবে না। তখন শ্যাম বলে মেয়েরা অন্য কারো তো দূরের কথা, কখনো ভগবানের দাসী হতে পারে না। শ্যাম রোজিকে বিয়ে করার প্রস্তাব দেয়। অবশেষে রোজিও ভালোবাসার টানে শ্যামের কথায় মেনে কালিকাপুর ছেড়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন রাতে শ্যাম মন্দিরের বাইরে রোজির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রোজি সেখানে আসে না। তাই সে মন্দিরের ভেতরে চলে যায়। আর সে দেখতে পায় সমস্ত দেবদাসীর মধ্যে রোজি আহত হয়ে পড়ে আছে। শ্যাম এটা দেখে দেবদাসীদের জিজ্ঞাসা করে আসলে এখানে কি হয়েছে। আর সেখানে আমরা জানতে পারি সেই রাতে প্রধান পুরোহিত আসে এবং সে 10 বছরের একটা মেয়েকে সিলেক্ট করে। তখন রোজি এটার প্রতিবাদ করে আর তাই রোজিকে সে অনেক মারধর করে আর তার গায়ে মূত্রত্যাগ করে এবং বলে তোমরা ভগবানের দাসী না, তোমরা আমার দাসী।
এসব শুনে শ্যাম ওই পুরোহিতকে ইচ্ছেমতো মারে এবং তার পুরুষাঙ্গ কেটে ফেলে। এরপর তাকে জ্বলন্ত কয়লায় ফেলে যন্ত্রণা দিয়ে তাকে মারে। তখন সেখানে সমস্ত নারীদের উদ্দেশ্য করে বলে, নারী কারোর কেনা গোলাম নয়, এমনকি ভগবানেরও নয়। এরপর শ্যাম রোজিকে নিয়ে কলকাতায় চলে আসে। সেখানে সে একটা রয়্যাল প্লেসে কাজ নেয়। এর কিছুদিন পরেই তারা বিয়ে করে নেয় আর তাদের জীবন খুবই ভালো কাটছিল। তবে একদিন ডাক্তার জানায় রোজি কখনো মা হতে পারবে না। এটা শুনে রোজি অনেক ভেঙে পড়ে। তখন শ্যাম তাকে সামলায়। শ্যাম যে প্রেসে কাজ করত তার মালিককে সে নিজের লেখা ছাপাতে দেয় আর তার লেখা অনেকেই পছন্দ করতে শুরু করে। তাই ওই প্রেসের মালিক তার বই ছাপানোর দায়িত্ব নেয়। এরপরে আর শ্যামকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বই লিখে অনেক ফেমাস হয়ে ওঠে। সেই সাথে সে একজন বিখ্যাত লেখক ও সমাজপ্রেমী হয়ে ওঠে। প্রেসের চাকরি করে সে অনেক টাকা জমায়। তাই সে চিন্তা করে প্রেসের পেছনে একটা বাড়ি কিনবে। তখন রোজি তাকে এসব না করতে বলে। সে ওই সব মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে কিছু করতে বলে এবং মন্দিরে থাকা দেবদাসীদের জন্য ভাবতে বলে। তখন শ্যাম দেবদাসী প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। এরপর শ্যাম রোজির কথা মতো দেবদাসীদের থাকা এবং খাওয়ার জন্য একটা আশ্রমের ব্যবস্থা করে। সব কিছু মিলে তারা অনেক সুখী ছিল। একদিন রোজি শ্যামকে বলে তার একটা ইচ্ছে বাকি আছে, যেন তার কোলে মাথা রেখে হাসি মুখে মরতে পারে। পরের দিন শ্যামের ভাই মনোজ তাকে নিতে আসে, কারণ বড় ভাই অনেক অসুস্থ, তাকে দেখতে চায়। রোজি শ্যামকে যেতে দিতে চায় না, কিন্তু শ্যাম রোজিকে কনভিন্স করে ফেলে আর কথা দেয় সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। এরপর বাড়ি যাওয়ার সময় নৌকায় একটা ছোট্ট মেয়েকে প্রজাপতি আঁকতে দেখে শ্যাম সেখানে বসে তার উপরে একটা ছোট্ট গল্প লিখে ফেলে আর এই গল্পটা মনোজকে পড়তে দেয় আর মনোজ ওই লেখাটা তার কাছেই রেখে দেয়। এরপর তারা বাসায় চলে আসে। তখন শ্যামের অন্য এক ভাই মনোজকে বাজারে পাঠায়। এরপর তারা যখন খেতে বসে তখন শ্যামের বড় ভাই তাকে বলে শ্যামের জন্য মেয়ে দেখছে। সেখানে শ্যাম জানায় সে রোজিকে অলরেডি বিয়ে করে নিয়েছে। তখন শ্যামের দুই ভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে। প্রধান পুরোহিতের মৃত্যু এবং শ্যামের দেবদাসীদের সঙ্গে বিয়েতে তাদের অনেক অসম্মান হয়েছিল। তাই তারা দুই ভাই শ্যামকে মেরে পরিবারের সম্মান ফিরিয়ে আনে। এদিকে মনোজ বাজার থেকে এসে তার ভাইকে এই অবস্থায় দেখে এবং তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ তাদের দুই ভাইয়ের জন্য সে তাকে বাঁচাতে পারে না। মৃত্যুর আগেও শ্যাম রোজির নাম নিতে নিতে মারা যায়। এর পরের কাহিনী বর্তমানে আসে। তখন বাসুর পুনর্জন্মের কথা পরিষ্কার হয়ে যায়। এরপরে বাসু সেখান থেকে কলকাতায় যায়, মানে যেখানে শ্যাম কাজ করত। সেখানে বাসু প্রেস মালিকের নাতনিকে দেখতে পায়। বাসু রোজির কথা জিজ্ঞেস করলে সে রোজির কোনো তথ্য দিতে পারে না। এরপরে বাসু মুম্বাই ফিরে যায়, কারণ পরদিন তাকে কোর্টে যেতে হবে। এরপর বাসু পরদিন কোর্টে যায় আর তার হিপোথেরাপির ভিডিও প্রকাশ করে। তখন বিপরীত উকিল বলে এসব পুনর্জন্ম বলতে কিছুই হয় না, এগুলো শুধুই কাল্পনিক, এর কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। তাই বাসু আর কোনো প্রমাণ করতে না পেরে পুনর্জন্ম করার নাটক করছে। তখন পদ্মাবতী পুনর্জন্মের বেশ কিছু উদাহরণ দিয়ে বলে প্রমাণ হোক বা না হোক, কিন্তু বাসুর পুনর্জন্ম হয়েছে আর বাসুর নিজের লেখা আবার নিজেই লিখেছে, সে অন্য কারোর গল্প লেখেনি। এরপর আদালত যখন কেসের রায় দিতেই যাচ্ছিল তখনই সেখানে শ্যামের ভাই মনোজ চলে আসে। শ্যামের বাকি দুই ভাই মারা গেলেও সেখানে মনোজ এখনও বেঁচে আছে। তখন সে বলে বাসুই শ্যাম সিংহ রায়, বাসু হয়ে তার পুনর্জন্ম হয়েছে। তখন মিস্টার কেশব মতি মনোজের কাছে এসবের প্রমাণ চায়। তখন মনোজ বলে হ্যাঁ, আমার কাছে এর প্রমাণ রয়েছে। তখন সে বলে বাসু যে শর্ট ফিল্মটা বানিয়েছে সেটা শ্যামের লেখা। এই অসম্পূর্ণ গল্পটা যেটা আমাকে দিয়েছিল, এই গল্পটা আমি কখনো পাবলিশ করিনি আর সেও এই গল্পটা কখনো পাবলিশ করেনি। আর এটার কথা সে আর আমি ছাড়া কেউ জানে না। পুনর্জন্ম না হলে এটা কিভাবে সম্ভব? এরপরে মনোজ এসআর পাবলিকেশনের হয়ে বাসুর উপর থেকে কেস তুলে নেয়। এরপরে কেস ক্লোজ হয়ে যায়। তখন মনোজ বাসুকে বলে এই প্রেস সব সম্পত্তি তোমার, এসব তুমি নিয়ে যাও। বাসু বলে এসব নিয়ে আমি কি করব? সারা জীবন পাশে থাকার ওয়াদা করে রোজিকে বিয়ে করেছিলাম, কিন্তু মাঝপথে ওকে ছেড়ে চলে গেছি। তখন মনোজ বলে রোজি এখনও বেঁচে আছে আর সে তোমার জন্যই অপেক্ষা করছে। মনোজ বাসুকে রোজির কাছে নিয়ে যায় আর রোজি বাসুর নামে একটা স্কুল চালায়। সেখানে সে নদীর তীরে রোজিকে দেখতে পায়। রোজি আর শ্যাম একজন আরেকজনকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। এরপর দুজন সত্যিকারের ভালোবাসার মানুষের আবেগঘন মুহূর্ত দেখানো হয়। রোজি বাসুর বুকে কাঁদতে কাঁদতে পরম শান্তিতে সেখানেই মারা যায়, যেমনটা সে শ্যামের কাছে শেষ ইচ্ছের কথা বলেছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আর এরকম গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন।